আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ভিক্টাস একাডেমি। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের সেকেন্ড লেকচারে আছি। তো এখন আমরা একটু রিক্যাপ করি যে আমরা লেকচার ওয়ানে কী কী শিখেছিলাম। লেকচার ওয়ানে আমাদেরকে আসলে দুইটা আলাদা আলাদা ভেক্টর দেওয়া থাকতো, ঠিক এইভাবে তারা কাজ করতো। তাহলে আমরা বুঝতেই পারতেছি একটা ভেক্টর যদি এইদিকে কাজ করে আর একটা ভেক্টর যদি এইভাবে উপরের দিকে কাজ করে, তাহলে সেই দুইটার ফলে যে আমরা ইফেক্টটা পাবো, অর্থাৎ একটা বস্তুর উপর এইভাবে দুইটা বল প্রয়োগ করা হলে বা দুইটা ভেক্টর কাজ করলে দুইটার সম্মিলিত যে রেজাল্ট সেটা আসলে এইদিকে কোথাও একটা হবে। আমরা গত ক্লাসে আসলে সেটার মান বের করা শিখেছিলাম যে এটাকে আমরা আর যদি বলি তাহলে তার মান কত হবে, আর এটা আসলে এক্স অক্ষের সাথে কত কোণ করে যাবে। তাহলে আমরা দিকও বলে ফেলতে পারলাম, মানও বলে ফেলতে পারলাম। এটা আমরা আসলে গত ক্লাসে ওভারঅল শেখার চেষ্টা করেছি। এখন আমাদের যে সেকেন্ড লেকচারটা, এটা আসলে ফার্স্ট লেকচারটাকে ইনভার্স আমরা করব, অর্থাৎ আমাদেরকে এখানে যে জিনিসটা দেওয়া ছিল আমরা যা পাইতাম, এখন তার উল্টোটা হবে। আমাদেরকে এই দুইটা জিনিস দেওয়া থাকবে, সেখান থেকে আমরা বের করব এটা। যেমন দেখো, আমাদের এখন কি দেওয়া থাকবে, অর্থাৎ লব্ধি ভেক্টরটা দেওয়া থাকবে। দুইটা আলাদা আলাদা ভেক্টর। ধরো তুমি আমার ক্লাসরুমে আসার আগে আমি আমার স্টুডেন্টদেরকে দুইটা ভেক্টর যোগ করা শিখিয়েছি, অর্থাৎ দুইটা ভেক্টর দিয়েছিলাম, তারা সেই ভেক্টর দুইটাকে যোগ করেছে, যোগ করে আর বের করছে। এখন তুমি আসার পর আমি এই দুটাকে মুছে ফেললাম, বুঝছো, এই দুটাকে মুছে ফেললাম, মুছে শুধু আর দিয়ে রাখলাম। আচ্ছা, সাথে তারা কোণ নির্ণয় করেছিল, মানে দিক নির্ণয় করেছিল। এখন আমি তোমাকে বললাম, আচ্ছা তুমি যেহেতু পরে আসছো, তুমি এই আর এবং থিটা এই দুইটা ব্যবহার করে আমি আগে কোন দুইটা ভেক্টর দিছিলাম, পি দিছিলাম এবং কিউ দিছিলাম, এই দুইটার তুমি মান বের করো। ক্লিয়ার? এই দুইটা আমরা এখন শেখার চেষ্টা করব। আচ্ছা, তার আগে দেখো আমরা কেন পি কিউ বের করব, অর্থাৎ আমরা লব্ধি ভেক্টর এবং অক্ষের সাথে এক্স অক্ষের সাথে দিক এই দুইটা থেকে পি কিউ বের করলে আমাদের লাভ কোথায়, আসলে এটার প্র্যাকটিক্যাল ইউজটা কোথায়, চলো সেটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে, দেখো আমাদের যে অফলাইন রুমটা যেখানে তোমরা পড়ো, তো সেই রুমের কথা একটু চিন্তা করো। সেখানে দেখো তোমাদের মাথার উপরে যে ফ্যানটা থাকে আর এখানে আমাদের যে হোয়াইট বোর্ড আছে। তো দেখো আমরা যদি এই রুমের এই কর্নার থেকে হোয়াইট বোর্ডের নিচ থেকে একটা বস্তুকে, অর্থাৎ চিন্তা করো এটা হচ্ছে একটা ম্যাগনেট, চিন্তা করো এটা হচ্ছে একটা ম্যাগনেট, অর্থাৎ এই ম্যাগনেটটাকে আমরা যদি এইভাবে ছুঁড়ে মারি সেটা ফ্যানের গায়ে গিয়ে একদম আটকে থাকবে, তাই না? ম্যাগনেট যেহেতু, ফ্যানটা লোহার, তো এটা তো আর নিচে পড়বে না। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আমি এই যে ম্যাগনেটটাকে ছুঁড়ে মারলাম, সে কতখানি পথ অতিক্রম করলো, ধরে নিলাম সে আর পরিমাণ, অর্থাৎ ধরো সে হচ্ছে 3 মিটার, হ্যাঁ 3 মিটার পথ অতিক্রম করেছে তো এই বরাবর। তাহলে এখন একটা বিষয় একটু চিন্তা করো, আমরা যদি এই ম্যাগনেটটাকে একদম মেঝেতে মানে মেঝেতে গড়িয়ে মারতাম এইভাবে সামনের দিকে, তাহলে বস্তুটা শুধুই কিন্তু সামনের দিকে যাইতো, উপরের দিকে একদমই উঠতো না। আবার যদি এই ম্যাগনেটটাকে আমি উপরের দিকে সোজাসুজি মারতাম, তাহলে এটা কিন্তু শুধুই উপরের দিকে যাইতো, একটু সামনে যাইতো না। কিন্তু এখন দেখো আমরা এইভাবে মারার কারণে বস্তুটা একই সাথে কিন্তু সামনেও যাচ্ছে, যাচ্ছে কিনা চিন্তা করো। এইভাবে আমি যদি ফ্যানের দিকে মারি তাহলে কিন্তু বস্তুটা তোমাদের দিকেও যাচ্ছে, তোমরা যেহেতু এই যেদিকে বসে ক্লাস করতেছো, তো বস্তুটা কিন্তু তোমাদের দিকেও যাচ্ছে। আবার দেখো, তোমরা এটা খেয়াল করলে দেখো, আমি হয়তো তোমাদের যে হাইট, তোমরা যখন সিটে বসে থাকো তোমাদের হেড লেভেলে বলটাকে মেরেছি এখান থেকে, কিন্তু দেখো এটা তোমাদের হেডের উপরেও চলে যাচ্ছে, তার মানে বস্তুটা কিন্তু উপরে উঠছে আবার সামনের দিকেও যাচ্ছে। একদম দেখবা তোমাদের মাঝামাঝি যে বসে আছো তার হাতের কাছে বস্তুটা ম্যাগনেট হলে গিয়ে পড়তো, যেহেতু আপনার বলে দিচ্ছি এটা ম্যাগনেট, এটা এখানে গিয়ে থেমে যাবে। ওকে, আচ্ছা এখন প্রশ্ন আমি তোমাকে করতে পারি না যে আমি বস্তুটাকে আসলে মারলাম বা নিক্ষেপ করলাম উপরের দিকে, অর্থাৎ উপরের দিকেও না, ঠিক এই যেরকম একটা অ্যাঙ্গেলে ফ্যানের দিকে, তো এর কারণে বস্তুটা আসলে সামনের দিকেও যাচ্ছে আবার উপরের দিকেও যাচ্ছে। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি বস্তুটা আসলে কত মিটার সামনে, কত মিটার উপরের দিকে গেল, কত মিটার হাইট বস্তুটা অর্জন করলো, তাহলে এরকম একটা প্রশ্ন আমি তোমার থেকে করতে পারি, তখন তুমি অ্যান্সার করবে কি হিসাবে, তো পি হিসাবে। আবার আমি তোমাকে যদি বলি যে বস্তুটা আসলে কত মিটার সামনে গেল, আমি তোমার এইভাবে, সেটা এইভাবে হয়তো 3 মিটার গিয়েছে বা এইভাবে হয়তো 5 মিটার গেল, কিন্তু আসলে এই 5 মিটার বরাবর তো সে সামনে যায় নাই, কারণ সে সামনে গেছে দেখা এতটুকু, আর এটা যদি 5 মিটার হইতো তাহলে এটা যদি আমি নিচে নামাইতাম তাহলে এটা ব্যাসার্ধর মতো করে নিচে নামতো। তাহলে দেখো আসলে কিন্তু 5-এর চেয়ে একটু কমই সে সামনের দিকে গেছে। তো এই মানগুলো যখন যখন তোমার কাছ থেকে চাওয়া হবে, তখন কিন্তু তুমি এই পদ্ধতি ব্যবহার করে অ্যান্সার করতে পারবা। মূলত এটা
এই ইউজ কেসের জন্য আমরা জিনিসটা শিখতেছি। একটু পরে আমি তোমাদের আরো বাস্তবধর্মী উদাহরণ দিব, সমস্যা নেই। এখন চলো আমরা আগে দেখি যে এরকম আমাদের কাছে যদি আর এবং কিউ দেওয়া থাকে সেখান থেকে আমরা পি কিউ কিভাবে বের করব। তো এখানে দেখো আর দেওয়া আছে, কিউ দেওয়া আছে। তো আমরা প্রথম স্টেপেই আর কে অতিভুজ কল্পনা করে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সেটা কিভাবে দেখো, এই যে পিটাকে আমাদের এই পাশে দেওয়া ছিল, এটাকে আমরা কপিও করতে পারি বা রিপ্লেসও করতে পারি। করে যদি আমরা একদম এই পাশে নিয়ে আসি তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা কিন্তু এখানে একটা আলাদা করে ত্রিভুজ পাচ্ছি। আমরা এটার যদি একটা নামকরণ করি, ধরো আমরা বললাম এটা এ, এটা বি, এটা সি। তাহলে একটু চিন্তা করো, পিথাগোরাস না, ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে আমরা এখানে কি বলতে পারি বলো তো? আমরা দুইটা কথা যদি বলি, সাইন থিটা, তারপর আমরা যদি আবার বলতে চাই যে কস থিটা। সাইন থিটার জন্য আমরা কি লিখবো? থিটা যেহেতু এখানে, তাহলে লম্ব হবে কোনটা? এটা হবে লম্ব। তাহলে এই থিটার সাপেক্ষে এটা হবে লম্ব। আচ্ছা, তাহলে সাইন থিটার সমান আমরা কি জানি? আমরা জানি সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে অতিভুজ কোনটা? এ বি অতিভুজ, অর্থাৎ আর হচ্ছে অতিভুজ। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি না সাইন থিটা সমান এসি ডিভাইডেড বাই আর? কারণ হচ্ছে এই তো এসি হচ্ছে লম্ব, লম্বকে আমরা লম্বর জায়গায় লিখলাম এখানে এসি, আর আর হচ্ছে এই যে ত্রিভুজটার অতিভুজ, কারণ এটাই দেখো সবচেয়ে বড় বাহু, এমনকি সমকোণী ত্রিভুজের বিপরীত পাশে, এই জন্য আমরা আর কে লিখলাম এখানে। ওকে, তাহলে এখন দেখো তো, এই দেখো এই যে এসির সাথে আর, এই তো এসির সাথে আর ভাগ অবস্থায় আছে, আরটাকে আমি যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে দিই তাহলে হবে কি গুণন। তাহলে আর সাইন থিটা সমান সমান হচ্ছে এসি। তার মানে দেখো আমরা কিন্তু এসি এর মান বের করে ফেললাম। তাহলে এটা যেহেতু লম্ব, তো এটার মান কি হবে? এটার মান হবে আর সাইন থিটা। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? তো এখন দেখো তুমি এই যে এটার ক্ষেত্রে চিন্তা করো, আমি যদি তোমাকে বলি যে আমি একটা ম্যাগনেটকে আমাদের মেঝের কর্নার থেকে, একদম মেঝের কর্নার থেকে 30 ডিগ্রি, এটা 30 না, আমরা ধরে নিলাম এটা হচ্ছে 45, আচ্ছা 45 ডিগ্রি ধরো, সমস্যা নেই। আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ম্যাগনেটকে ফ্যানের দিকে ছুঁড়ে মারলাম। কত? এর ফলে ম্যাগনেটটা আসলে 5 মিটার পথ অতিক্রম করলো। তার মানে আমরা বলতে চাচ্ছি যে এই পয়েন্টটা থেকে এই যে এই পয়েন্টটার মাঝখানে যে দূরত্বটা সেটা হচ্ছে 5 মিটার। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে তাহলে এই ম্যাগনেটটি আসলে কত মিটার ওপরে উঠলো? তার মানে এই যে 5 মিটারের কত অংশ উপরের দিকে কাজ করতেছে সেটা আমি তোমার কাছ থেকে চাইলাম। তাহলে তুমি কি করবা? এই তো দেখো, তুমি এই তো পিটাকে এই পাশে নিয়ে আসলে আমরা এই তো এরকম একটা ত্রিভুজ পাবো। আচ্ছা, যেহেতু আমরা বললাম ম্যাগনেটটা একদম ফ্যানে গিয়ে থেমেছে, তাহলে আমাদের ত্রিভুজটা আমরা সম্পূর্ণ যদি করে নিই তাহলে ফ্যান পর্যন্ত যাবে। ওকে, তাহলে এখানে দেখো এটা হচ্ছে থিটা, তার মানে এটা কি? এটা এখানে হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এখানেও বলতে পারি সাইন থিটা সমান সমান লম্ব ভাগ হচ্ছে অতিভুজ। তাহলে সেটার মান আমরা কি লিখবো? আমরা সেটার মান লিখবো সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই হচ্ছে আর। তাহলে লম্ব বরাবর যে অংশটা কাজ করতেছে সেটা আমরা পেলাম আর সাইন থিটা। ক্লিয়ার? এটাই হচ্ছে লম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব। আমরা এখানে সবগুলো দূরত্বই হিসাব করতে চাচ্ছি। দূরত্ব না, সরণ বলবো আমরা, সরণ, কারণ দূরত্ব তো আসলে স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো এখানে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে কস থিটা। এখানে আমরা কস থিটার জন্য লিখতে পারি না, কস থিটার জন্য লিখতে পারি হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এখন দেখো এই যে এটা হচ্ছে থিটা, তাহলে এই থিটার সাপেক্ষে ভূমিটা এখানে কি? ভূমিটা হচ্ছে কিউ অথবা বিসি। ওকে, এখন দেখো আমরা এটা যদি আমরা মানটা বসাই সেটা হবে কজ, ভূমি কত? এখানে ভূমি হচ্ছে কিউ, অতিভুজ কত? আর। তাহলে আমরা আরটাকে আবারও সেম ভাবে ওই পাশে যদি নেই তাহলে আর কজ থিটা সমান সমান হবে কিউ। তাহলে আমরা এটাকে বলতে পারি এর মান আসলে আর কজ থিটা। ক্লিয়ার? ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে আমরা ঠিক ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করেই আমরা কি করতে পারি, একটা লব্ধি ভেক্টরকে ভেঙে সে আসলে কোন দুটা ভেক্টর থেকে আসলো সেটা বের করে ফেলতে পারি। ক্লিয়ার?
ওকে, আচ্ছা দেখো, এই তো আমি যেটা এখানে আসলে লিখে লিখে করলাম সেটা এখানে আবার লেখা আছে, তো এগুলো দেখলেই বুঝতে পারবা যে আমরা কিভাবে আসলে এগুলো ডিফাইন করেছি। হ্যাঁ, এখন চলো আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো, যে গল্পটা শুনলে এই তো আমরা কিন্তু বুঝলাম যে আসলে এই তো লম্বর সাথে সম্পর্কিত কে, লম্বর সাথে সম্পর্কিত হচ্ছে সাইন, তারপর ভূমির সাথে সম্পর্কিত কে, কজ। এই কথাটাই তোমাদের যাতে একটু বেটার ওয়েতে মনে থাকে, বা কিছুদিন পর হয়তো তোমরা রিভিশন না করার কারণে এত কিছু ভুলে যাবা, কারণ তোমরা কেবল শিখতেছো, প্রথমবার দেখতেছো, তো সেই ক্ষেত্রে আমি কাউন্ট করবো যে তোমাদের ভুলে যাওয়াটাও তোমাদের সাথে ঘটবে। তো এখন আমি কিছু কথা আমাদেরকে বলবো যেগুলো খুব একটা থিওরিটিক্যাল না, একটু কাল্পনিক গল্প স্বল্প, কিন্তু এগুলো শুনলে দেখবা তোমাদের এই যে এই কথাগুলো কোথাও সামহাও মনে থেকে যাবে। আশা করি মনে থাকবে, আমি চেষ্টা করবো সেটা। ওকে চলো, তাহলে আমরা আজকে একটা গল্প বলি তোমাদেরকে। গল্পটা হচ্ছে একটা উদ্দীপকের মতো। উদ্দীপকে দুইটা ছেলে আছে, দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে একজনের নাম কালা, একজনের নাম হচ্ছে ধলা। কিন্তু তোমাকে একটু কমন সেন্স খাটিয়ে বলতে হবে যে আসলে কে কালা আর কে ধলা। ওকে, এই চিত্রটা যদিও এখানে কালো সাদা আমি দিয়েই রেখেছি, কিন্তু শুরুতে কেমন ছিল চিত্রটা জানো? শুরুতে আসলে চিত্রটা ছিল তো এইরকম, এ আসলে ছিল না, এ হচ্ছে আউট অফ দ্য বক্স ছিল। ওকে, তো এইরকমই দুইটা জিনিস ছিল, এই তো এইভাবে ছিল, বুঝছো? এটা হচ্ছে এখন অরিজিনাল যে কোশ্চেনটা, যে উদ্দীপকে একজনের নাম হবে কালা, একজনের নাম হবে ধলা, তাহলে কার নাম কালা হবে, কার নাম ধলা হবে? তার আগে এদের ব্যাকগ্রাউন্ডটা আমি তোমাদেরকে বলি। আচ্ছা, আমাদের দেশে অনেক হচ্ছে রাস্তায় অনেক ইতিম ছেলে পেলে থাকে না, যারা অনেক কষ্টে জীবনযাপন করে। তো খেয়াল করো, সেরকম দুইটা ছেলে যারা আসলে ছোট থেকেই খুবই বঞ্চিত, খুব কষ্টের মাধ্যমে বড় হয়েছে, যাদের সেরকম কোনো আশ্রয় নাই। তাহলে দেখো, রাস্তায় যে যারা থাকে তারা কিন্তু আসলে, বলতো, কষ্টে থাকে নাকি সুখে থাকে? অবশ্যই কষ্টে থাকে। এখন এইরকম দুইটা শিশু রাস্তায় অনেক কষ্ট করে যখন বড় হয়, তখন তাদেরকে একটা কন্ট্রাক্ট দেওয়া হয়। সেটা হচ্ছে, তোমরা তো জানো যে অনেক শিশু কিন্তু হচ্ছে অনেক কিশোর গ্যাং বা ইত্যাদি নাম টাম শুনছো, তারা অনেক অপরাধের সাথে জড়িয়ে যায় অনেক সময়, কারণ তাদের পরিবার থাকে না, গাইড করার মতো মানুষ থাকে না, এমনকি তাদের কষ্ট দূর করার মতো আমাদের সুব্যবস্থাও নাই সমাজে। তো এই কারণে কি হয়, তারা অনেক অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। তো এরকম একটা কন্ট্রাক্ট কিলিং এর অফার পায় দুইজন, তাদেরকে বলা হয় তোমাদের মধ্যে যে কোনো একজন বা দুইজনই যদি একটা মানুষকে, নির্দিষ্ট কাউকে মেরে ফেলো, তাহলে তোমরা অনেক পরিমাণে টাকা পাবে। টাকা পাইলে তোমরা দেখো তোমাদের, অথবা তোমাদের সাইডে, তারা যে রাস্তায় থাকতো সেই রাস্তার সাইডে একটা বড় বিল্ডিং ছিল, তো তাদেরকে এত পরিমাণ টাকা অফার করা হয় যে তারা সেই বিল্ডিংটা কিনে ফেলতে পারবে। এখন এদের মধ্যে একজন ছিল একটু নৈতিক, সে আসলে খারাপ কাজ করতে চায় না, আর একজন, সে এত কিছু ভাবে না, সে আসলে তার কষ্ট দূর করতে চায়। তো সেই ক্ষেত্রে একজন কন্ট্রাক্টটা রিসিভ করে। আচ্ছা, এখন দেখো, এটা যেহেতু একটা কিলিং এর কন্ট্রাক্ট, তাহলে এটা কি বলো তো? এটা কি পাপ, তাই না? এই পাপটা কি ছোট নাকি বড়? অবশ্যই পাপটা বড়। এখন ছোট বড় কথাটাকে আমি যদি একটু চেঞ্জ করে লিখি, ছোটোর পরিবর্তে খাটো, বড়োর পরিবর্তে লম্বা, তার মানে কি দাঁড়াইলো? পাপটা হচ্ছে লম্বা পাপ, কারণ এটা একটা কিলিং এর সুপারিশে নিয়েছে। ওকে, তার মানে দেখো, এই যে পাপের সাথে, পাপের ইংরেজি কি? সিন, তাই না? তাহলে এখানে আমাদের সাইনের সিনের কাকতালীয়ভাবে হচ্ছে আহ, যে ওয়ার্ডটা একই রকম। আচ্ছা, আর লম্বাটাকে আমরা বলতেছি লম্ব। ওকে, আচ্ছা, আরেকজন যে নৈতিক, সে আসলে কি করলো? সে আসলে ডিসিশন নিল যে সে কষ্টেই জীবন পার করবে, কিন্তু এইভাবে সে বড়লোক হবে না। তো সেজন্য সে রাস্তাটাই থেকে গেল, কি করলো? সে আরো কষ্ট করতে থাকলো। ওকে, এখন দেখো, রাস্তাটাকে আমরা বলতে পারি ভূমি। ওকে, তাহলে ভূমি, আর কষ্টটাকে বলতে পারি আমরা হচ্ছে কজ। তো সেই ক্ষেত্রে এই যে সম্পূর্ণ গল্পটা তোমরা বুঝতে পারতেছো যে আসলে এই কন্ট্রাক্ট কিলিংটাকে অ্যাকসেপ্ট করলো, তার নাম আমরা বলতে পারি কালা। এই জন্য একটা কালো মানুষের চিত্র আমরা এখানে রেখে দিলাম, বা কালো আকৃতিকে আমরা এখানে রেখে দিলাম, বুঝছো? ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? আমরা পেলাম এই যে গল্পটাতে, আচ্ছা, এই কিন্তু হচ্ছে, এই তো টাকাটা পাওয়ার পর এই যে বিল্ডিংটা কিনে সেখানে একদম আনন্দ ফুর্তি করে জীবন অতিবাহিত করে। তারপর এখন আমাদের গল্প বা কাহিনী এখানে শেষ। এখন দেখো, আমরা বললাম কালা লম্বা পাপ করে, ধলা মাটিতে কষ্ট করে। তাহলে আমার সাথে সাথে তুমি একবার বলো, কালা লম্বা পাপ করে, ধলা মাটিতে কষ্ট করে। কালা মানে কালো, দেখো ভালো খারাপ এই দুটোর মধ্যে আমরা কিন্তু জানি যে কালো এটা হচ্ছে বেশি খারাপের সাথে রিলেটেড, আর ধলাটা ভালোর সাথে রিলেটেড, এই জন্য আমরা নৈতিকের নাম দিলাম ধলা ধলা, আর যে একটু অনৈতিক কাজ করেছে তার নাম দিলাম আমরা হচ্ছে কালা। তাহলে
কালা লম্বা পাপ করে ধলা মাটিতে কষ্ট করে, কালা লম্বা পাপ করে ধলা মাটিতে কষ্ট করে। এখন দেখো এই তো লম্বার সাথে হচ্ছে লম্ব, পাপের সাথে হচ্ছে সিন অর্থাৎ সাইন। তার মানে যদি তোমাকে বলে এইভাবে একটা আর দিয়ে বলে যে এটা উপরের দিকে কতখানি কাজ করেছে অর্থাৎ লম্ব বরাবর, তাহলে তুমি কি করবা, এর সাথে আর এর সাথে সাইন গুণন করে দিবা। ওকে, সাইন থিটা। ক্লিয়ার? এই তো এটা যদি থিটা হয় সাইন গুণন করে দিবা। আবার এইভাবে তোমাকে আর দিয়ে যদি বলে যে এটা আনুভূমিক বরাবর বা ভূমি বরাবর কত কাজ করে, তাহলে দেখো এই তো কস কার সাথে, ভূমির সাথে, তাহলে আর এর সাথেও তুমি কস গুণন করে দিবা, কস থিটা। তাহলে এটা কোথায় যাবে, নিচে নেমে যাবে। তাহলে একটা জিনিসকে, ওকে, তাহলে একটা জিনিসকে তুমি যদি এইভাবে জাস্ট এইভাবে উপরে তুলতে চাও, তাহলে তুমি কি করবা, এইভাবে উপরে তুলতে চাইলে তুমি হচ্ছে সাইন দিয়ে গুণন করবা, সাইন থিটা। ওকে, সাইন থিটা। ধরো এটা হচ্ছে আর, তাহলে তুমি কি করবা, তুমি যদি এই জিনিসটাকে উপরে তুলতে চাও তাহলে আর সাইন থিটা দিয়ে গুণন দিবা। ক্লিয়ার? এই তো এইভাবে আর সাইন থিটা। আর যদি নিচে নামাইতে চাও তাহলে কি করবা, আর কস থিটা দিয়ে গুণন করবা, আর কস থিটা। ক্লিয়ার? আর জিনিসটাকে তুমি মনে কিভাবে রাখবা, জিনিসটাকে তুমি মনে রাখবা হচ্ছে কালা লম্বা পাপ করে ধলা মাটিরে কষ্ট করে, এটা দিয়ে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন দেখো দুইটা কোশ্চেন এখান থেকে আসলে যেভাবে তোমাদেরকে কোশ্চেনগুলো সম্মুখীন হতে হবে সেটা। তো দেখো একটা প্রশ্ন বলা আছে যে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে 60 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত বস্তুর লম্ব দিকে কার্যকর বেগ নির্ণয় করো। তার মানে সিনারিটা কি, 60 ডিগ্রি কোণ করে কার সাথে, দেখো এই যে ভূমির সাথে, এটা হচ্ছে আমাদের ভূমি, হ্যাঁ, নিচেরটা আমরা ধরলাম ভূমি, তাহলে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে 60 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো। তাহলে প্রশ্ন বলা হচ্ছে লম্ব দিকে কার্যকর বেগ কত। দেখো এখানে লম্ব দিক কোনটা, তার মানে উপরের দিকটা হচ্ছে লম্ব বেগ। তাহলে আমাদের ছন্দ কি ছিল, আমাদের ছন্দ ছিল হচ্ছে কালা লম্বা পাপ করে, কালা লম্বা পাপ করে। তাহলে এই জিনিসটাকে আমরা যদি এইভাবে জাস্ট উপরে তুলতে চাই তাহলে আমাদেরকে এই যে 60 মিটার পার সেকেন্ডের সাথে সাইন 60 ডিগ্রিটাকে গুণন করে দিতে হবে। তাহলে এই দেখো সেটা আমরা এখানে করেছি, অর্থাৎ এই যে লম্বা পার্ট মানে লম্ব অংশটা, এটার মান হচ্ছে 60 সাইন 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখন দেখো 2 নম্বর প্রশ্ন বলছে আনুভূমিক দিকে কার্যকর বেগ নির্ণয় করো। আনুভূমিক দিকে মানে কি, ভূমির দিকে। ওকে, তাহলে এই জিনিসটাকে নিচে নামাইতে হবে। তাহলে যে রাস্তায় থাকে, নিচে থাকে, তার কি কষ্ট বেশি, তাহলে এই জিনিসটার সাথে আমরা কি গুণন করবো, কজ। আর এখানে থিটা কত, 60, এই জন্য 60। ক্লিয়ার? তাহলে এটা নিচে নেমে যাবে। ওকে, আর যদি কেউ উপরে উঠতে চায় তাহলে কি করতে হবে, অনৈতিক পথে, যদি কেউ ফার্স্ট উপরে উঠতে চায় তাহলে অনৈতিক পথে তাকে যেতে হবে। সেটা কি করবে, একটা পাপের কারণ হবে। তো পাপ মানে কি, সাইন। তাহলে যদি এটাকে আমরা উপরে তুলতে চাই তাহলে আমাদের এটার সাথে সাইন থিটা, এখানে থিটা কত, 60 ডিগ্রি, হ্যাঁ, এটা গুণন করতে হবে। ক্লিয়ার? তো এখানে তোমরা মানগুলো বসায়া ফেলবা ক্যালকুলেটরে করে। এরপরের কোশ্চেনটা দেখো একটু ইন্টারেস্টিং, সেম ধাঁচের একই রকমই কিন্তু একটু চেঞ্জ আছে। দেখো এখানে বলা হয়েছে উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে 60 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত বস্তুর লম্ব দিকে কার্যকর বেগ এবং আনুভূমিক দিকে কার্যকর বেগ নির্ণয় করো। একই প্রশ্ন, কিন্তু এই যে কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদেরকে পড়ানোর সময় চেষ্টা করি প্রত্যেকটা কনফিউজিং জিনিস একটার পর একটা সিরিয়ালি তোমাদেরকে দেখাইতে, যাতে করে তোমাদের কনফিউশনের পার্টগুলো তোমরা ধাপে ধাপে জানতে পারো আর তোমাদের মেমোরিতে সেইভাবে সিকোয়েন্সিয়ালি সেভ হতে পারে। যেমন দেখো আমরা এখান থেকেই জাস্ট স্মুথ একটা ট্রানজিশনের মাধ্যমে এইটাতেই কি জিনিসটা তোমরা ভুল করতে পারো সেটা আবার পরে দেখা দিচ্ছি, বুঝছো? তো আশা করবো তোমাদের হচ্ছে বিষয়গুলো খুব স্বচ্ছ একটা ধারণা থাকবে, আর যে কোনো কঠিন প্রশ্ন তোমাদের কাছে আসলে খুব সহজ মনে হবে, কারণ প্রত্যেকটা জিনিস তোমাদেরকে সহজ করে দেখানো হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো উলম্বের সাথে, তার মানে দেখো এখনো কিন্তু একটা বস্তুকে 60 মিটার পার সেকেন্ড বেগেই নিক্ষেপ করা হয়েছে, হ্যাঁ, 60 মিটার পার সেকেন্ড। কিন্তু এখন যে কোণটা, সেই কোণের পরিমাণও 60 ডিগ্রি, আগেরটার মতোই 60 ডিগ্রি, কিন্তু এবার হচ্ছে উলম্বের সাথে। তার মানে দেখো এই তো উপরে, দেখো একটু আগে আমরা কিন্তু কোনটাকে চিন্তা করছিলাম নিচে, উপরে কিন্তু করি নাই, হ্যাঁ। এখন দেখো আমরা উপরে চিন্তা করতেছি, কারণ আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে লম্ব, তার মানে উলম্বের সাথে 60 ডিগ্রি। এখন চিন্তা করো তো, এই যে এখন যে এই যে ত্রিভুজটা হইলো, ঠিক এই ত্রিভুজে ভূমি এখন কে, এটা ভূমি নাকি এটা ভূমি? অবশ্যই কোণের কাছে যে বাহুটা সেটা হবে ভূমি। তাহলে বলো তো এখন আমরা যদি উপরের দিকে, হ্যাঁ, লম্ব দিকে কার্যকর, আমাদের জন্য লম্ব দিক কোনটা, এটা। অর্থাৎ এই কথাটা আমি তোমাদের অফলাইন ক্লাসে চেঞ্জ করে লিখেছিলাম না কোশ্চেনে,
লম্ব দিক। এখন দেখো এই লম্ব দিক কথাটাই যদি এখানে থাকে তাহলে কিন্তু এই ত্রিভুজ অনুসারে লম্ব দিক কিন্তু এইটা, তাই না? এই জন্য এই কথাটা আমরা একটু চেঞ্জ করবো, আরো বেশি আমরা এটাকে রিয়েলিস্টিক করবো। হ্যাঁ, রিয়েলিস্টিক করবো এবং কি কনফিউশন দূর করবো, সেটা হচ্ছে উপরের দিকে বা উপরের দিকে কথাটা আমরা ব্যবহার করব। তাহলে দেখো উপরের দিকে কার্যকর বেগ কত, তাহলে দেখো উপরের দিকে কার্যকর বেগ নির্ণয় করো। তাহলে উপরের দিক তো এখন এইটাই আছে, কিন্তু আমাদের ত্রিভুজ অনুসারে উপরের দিকটা এখন হয়ে গেছে কি, এখন হয়ে গেছে ভূমি। তো ভূমি মানে কি, ভূমির সাথে ভূমিতে যারা থাকে, রাস্তায় যারা থাকে তাদের কি কষ্ট বেশি, তাহলে এই তো কজ আমরা ব্যবহার করছি। ক্লিয়ার? দেখো এখানে দেখো আমরা ভূমির সাথে এই যে ত্রিভুজের ভূমিটা মিলে গেছিল, মানে আমাদের যে কমন সেন্সে যেটা ভূমি, ত্রিভুজের ভূমি সেম ছিল, কিন্তু এখানে আমাদের কমন সেন্সে ভূমি হচ্ছে এটা, কিন্তু ত্রিভুজের কোণ এটা হওয়ার কারণে ভূমি হয়ে গেছে এটা। কিন্তু আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে উপরের দিকে, উপরের দিক তো স্টিল এটা আছে, তাই না? তো এটা হচ্ছে বিষয়। ওকে, এখন দেখো এই সেম অঙ্কটা তুমি কিন্তু একটু মাথা খাটিয়ে আগেরটার মতো করেও করতে পারো। কিভাবে দেখো, এখানে দেখো এই তো আমরা কি বলে দিচ্ছি, উলম্বের সাথে কোণ কত, উলম্বের সাথে 60 ডিগ্রি। তার মানে এই তো উলম্বের সাথে এখানে 60 ডিগ্রি। তো এই দেখো এটা তো একটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তাদের মাঝখানে কোণ অবশ্যই 90 ডিগ্রি। তাহলে আমরা এই তো এটার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এটার মান হবে অবশ্যই 90 মাইনাস 60, অর্থাৎ এটার মান হবে কত, 30 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আমরা এই ত্রিভুজটাও কিন্তু চিন্তা করতে পারি। তখন এই ত্রিভুজের জন্য দেখো নিচের এটা কিন্তু ভূমি, হ্যাঁ। তো উপরের দিকে, উপরের দিকে মানে কি, যে এটা। তো এখন দেখো উপরের দিকে তো এইটাই আমাদের কমন সেন্স, উপরের দিকে এটা, কিন্তু এই ত্রিভুজের এটা লম্ব নাকি ভূমি, এটা হচ্ছে লম্ব, কারণ এটা হচ্ছে কোণ, তাহলে দূরবর্তী বাহুটা হচ্ছে লম্ব। ওকে, তাহলে আমরা এই লম্বই বের করতে যাচ্ছি, যেটা আমাদের উপরের দিক। তো আমরা কি করব, এই তো 60 মিটার/সেকেন্ড, এর সাথে কি করব, সাইন থিটা অর্থাৎ 30 ডিগ্রি আমরা গ্রহণ করে দেবো। ক্লিয়ার? তো তুমি জাস্ট স্টেবল থাকবে অঙ্ক করার সময়, আর চিন্তা করবে যে প্রশ্নে কি চাইছে, প্রশ্নে চাইছে এইটা। হ্যাঁ, এখন তুমি যদি এই ত্রিভুজ চিন্তা করো তাহলে এটা হয়ে যাবে কি, ভূমি। আবার তুমি যদি এই ত্রিভুজ চিন্তা করো তাহলে এই সেম জিনিসটাই কি হয়ে যাবে, লম্ব। ক্লিয়ার? আর যদি লম্ব হয় তাহলে আমরা ইউজ করব সাইন, আর কস হইলে আমরা গুণন করবো কি দিয়ে, সরি ভূমি হলে আমরা গুণন করবো কি দিয়ে, কস দিয়ে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই দুইটা বিষয় যদি বোঝো তাহলে আমরা এর পরের যে লেকচার, মানে আমাদের এখন কি করব, আমরা ধারাবাহিকভাবে 14টা কোশ্চেন সলভ করব। সলভ করার পর আমরা নদী নৌকার যে টাইপটা আছে, যেখান থেকে বোর্ডে একটা কোশ্চেন আসেই র্যান্ডমলি, যেভাবে যে কোনোভাবে একটা কোশ্চেন নদী নৌকা থেকে কিন্তু থাকে, এমনকি এমসিকিউ থেকে দুই একটা থাকে। তো সেই জিনিসটা আমরা নেক্সট লেকচারে দেখব। আর দেখো আমরা এ পর্যন্ত যে বিষয়গুলো শিখলাম সেগুলো আবার এখানে একটু শর্টলি দেওয়া আছে, তোমরা একটু বিষয়গুলোকে রিভিশন করার ট্রাই করবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওগুলো, লেকচারগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করবা। আর আমাদের অফলাইন অফিস হচ্ছে বড়পুল, সিরাজগঞ্জ সদর বড়পুল ফায়ার সার্ভিস মসজিদের পাশেই যে আরএফএল শোরুমটা আছে তার সেকেন্ড ফ্লোরে। তো তোমরা চাইলে আমাদের অফলাইন ক্লাসেও সরাসরি যুক্ত হতে পারো। সবাইকে ধন্যবাদ।